সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ২০১০ সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে ইংলিশ পার্ট থেকে প্রশ্নটি এসেছিল, সেই ইংলিশ পার্টের প্রশ্নগুলো সলিউশন করব। এভাবে আমরা পর্যায়ক্রমে ২০২৫ সাল পর্যন্ত ২০২৬ সাল পর্যন্ত যতগুলো ইংরেজি পার্ট থেকে প্রশ্ন হয়েছে, সকল প্রশ্নের সলিউশন করব। অতএব আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান। তাহলে এখানে ট্রুথ কি? ট্রুথ হচ্ছে কোন প্রকারের নাউন? এখানে নাউনটাকে ফাইন্ড আউট করতে হবে যে ট্রুথ হচ্ছে কোন প্রকারের নাউন। তা ট্রুথ যেহেতু সত্য মানুষের গুণ বোঝাচ্ছে, সেহেতু ট্রুথটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল রাখবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা তারা মানুষের গুণবাচক নাম বোঝায়, সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এর পরবর্তী প্রশ্ন, দ্য পুলিশ ডিপ্রেস দ্য ক্রাউড। দ্য পুলিশ ডিপ্রেসড dispersed dispersed the police dispersed the crowd. The police dispersed the crowd. তো এখানে ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন? এই ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন সেটা ফাইন্ড করতে হবে। আমরা জানি যে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। সেই হিসাবে যে ক্রাউড যেটা রয়েছে এটি হচ্ছে কালেকটিভ নাউন। খেয়াল রাখবেন, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। পরবর্তী প্রশ্ন, যে কোন বানানটি শুদ্ধ? বানান শুদ্ধকরণে এই প্রশ্ন এসেছিল যে কোন বানানটি শুদ্ধ, আমাদের সেই শুদ্ধ বানানটি ফাইন্ড করতে হবে। আপনারা খেয়াল রাখবেন শুধুমাত্র এই বানানটি হচ্ছে শুদ্ধ। অকাশন এই বানানটি হচ্ছে শুদ্ধ। আপনারা খেয়াল রাখবেন যে অকাশন, OCCASION, খেয়াল রাখবেন OCCASION, অকাশন এই বানানটি হচ্ছে শুদ্ধ। তাহলে প্রথম প্রশ্নটি গেল, ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান। এখানে ট্রুথ কোন প্রকারের নাউন? উত্তর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড। এখানে ক্রাউড কোন প্রকারের নাউন? সেটা হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ নাউন থেকে প্রশ্নগুলো আসে, অবশ্যই আপনাকে নাউন সম্পর্কে ধারণা থাকতে হবে। অকাশন এটি হচ্ছে আমাদের সঠিক বানান। এর পরবর্তীতে যান, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বানানটি শুদ্ধ? আবার কোন বানানটি শুদ্ধ? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে কোন বানানটি শুদ্ধ। ডিসেন্ট্রি বানানটি আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন, যে ডিসেন্ট্রি বানানটি খুবই ইম্পর্টেন্ট। DYACN, ডিসেন্ট্রি এই বানানটি খুবই ইম্পর্টেন্ট। অতএব এই শুদ্ধ বানানটি আপনি অবশ্যই শিখে নেবেন। ডিসেন্ট্রি, DYACN, ডিসেন্ট্রি। ঠিক আছে, বানানটি খুবই একটা ইম্পর্টেন্ট। আবার যে বানানটি শুদ্ধ, বানান শুদ্ধকরণ থেকে প্রশ্ন আসছে। অ্যাক্সেসিবল, ACCESIBLE, আমি আবার বলি অ্যাক্সেসিবল, ACCESIBLE, অ্যাক্সেসিবল এই বানানটি হচ্ছে শুদ্ধ। তাহলে কোন বানানটি শুদ্ধ? অ্যাক্সেসিবল বানানটি হচ্ছে শুদ্ধ। তাহলে ডিসেন্ট্রি এবং অ্যাক্সেসিবল এই বানানগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন, টেল হিম টু ডু ইট। টেল হিম টু ডু ইট। দেখো, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে প্যাসিভ ফর্ম করতে হবে। কি ফর্ম করতে হবে? প্যাসিভ ফর্ম করতে হবে। এটাকে আমাদের প্যাসিভ ফর্ম করতে হবে, টেল হিম টু ডু ইট। তো দেখা যাচ্ছে কি এটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স। সো আমাদের লেট নিতে হবে, লেট, তারপর হচ্ছে অবজেক্ট নিতে হবে, লেট হিম। লেট হিম যুক্ত করতে হবে। এখানে লেট হিম এর পরে বি নিতে হবে, লেট হিম বি টোল্ড টু ডু ইট, এভাবে লিখতে হবে, লেট হিম। খেয়াল রাখবেন, প্রথমে আপনি কি, যেহেতু ইম্পর্টেন্ট সেন্টেন্স, এখানে লেট দিয়ে শুরু করবেন, এরপরে অবজেক্টটা নেবেন লেট হিম, এরপরে বি নিবেন, এরপরে এটা V3 ফর্ম হচ্ছে টোল্ড, বাকি টু ডু ইট এটা ঠিক থাকবে। অতএব আপনি এভাবে এটা কিন্তু প্যাসিভ ফর্ম করবেন, লেট হিম বি টোল্ড টু ডু ইট। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ ফর্ম করতে হবে, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ ফর্ম করতে হবে। দেখেন প্যাসিভ ফর্ম,
প্যাসিভ ফর্ম করতে হবে। তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আপনি কিভাবে করবেন? দ্য ওয়ার্ক নেবেন, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দ্য ওয়ার্ক, শ্যাল আছে আপনি উইল নেবেন, উইল, তারপর বি নেবেন, উইল বি, এরপর এটা ভিতরের ফর্ম হচ্ছে ডান, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই, আই থাকলে হবে মি। ঠিক আছে, দেখেন তাহলে এখানে কি করবেন, অবজেক্টটা সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসবেন, দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে উইল নেবেন, এরপরে বি যুক্ত করবেন, যেহেতু এখানে বি থেকে করতে হবে তাই দুটো হচ্ছে ডান হয়ে যাবে, এরপর প্রিপোজিশনাল বাই আসবে, আই এর পাশে, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ঠিক আছে, তা দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। ওকে, এভাবে কিন্তু আপনি প্রশ্নটিকে সলভ করতে পারবেন। এখন স্পিচ থেকে আসা একটু প্রশ্ন, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, যেমন দেখেন হি সেড, হি সেড আই অ্যাম ওয়েল, হি সেড আই অ্যাম ওয়েল, ওয়েল, তাই না? তাহলে এটাকে ডাইরেক্ট স্পিচে আছে, এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। আমরা লিখি হি সেড, এরপরে মাঝখানে দ্যাট নিয়ে আসবে, হি সেড দ্যাট, তাহলে তাহলে আইও যা ইও তা, এই জন্য হি সেড দ্যাট, হি অ্যাম আছে, এটা করতে হবে মাঝখানে, এটা পাস্ট রয়েছে, দ্যাট হি ওয়াজ, এরপর লিখবেন ওয়েল। ঠিক আছে, হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। আচ্ছা, তাহলে কিভাবে করবেন, প্রথমে হি সেড এটাকে রাখবেন, এরপরে মাঝখানে দ্যাট নিয়ে আসবেন ইনভার্টেড কমার বদলে, এরপরে আপনি কি করবেন, আই যদি ফার্স্ট পার্সন হয় সেটা অবশ্যই সাবজেক্টকে ফলো করে, তার সাবজেক্ট হি রয়েছে, হি বসাবেন, এরপর অ্যাম আছে, যেহেতু এটা পাস্ট ফর্ম তাহলে এটাকে পাস্ট ফর্ম করতে ওয়াজ, এরপর হচ্ছে ওয়েল নিয়ে আসবেন, তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। আর এর পরবর্তী প্রশ্ন দেখেন, আমরা কিন্তু আজকে 2010 সালের প্রশ্নগুলোকে সলভ করতেছি, এইভাবে পর্যায়ক্রমে আমরা সকল প্রশ্ন সলিউশন করবো প্রাইমারি পরীক্ষার। এরপর আমিন সেট, এরপরে আছে আমিন, এ এম আই এন, আমিন সেট, হ্যাঁ, আমিন সেট আই শ্যাল গো টু, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল, তাহলে আমিন সেট আই শ্যাল গো টু স্কুল, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ, তাহলে এটাকে আমাদের করতে হবে ইনডাইরেক্ট স্পিচ। তো এই জন্য দেখেন আমরা কি করব, যে আমিন সেট, এখানে মাঝখানে দ্যাট নিয়ে আসবেন, কেন, ইনভার্টেড কমার বদলে আপনি কি করবেন, দ্যাট নিয়ে আসবেন, দ্যাট, ওই আমিনও যা আইওতা, তাহলে হি, শ্যাল, এখানে পাস্ট ফর্ম আছে, শ্যালে শুড না বসে এখানে আপনি উড বসাবেন, এখন উড বসে, উড, দ্যাট হি উড গো টু স্কুল, তাই না? তাহলে আমিন সেট, আমিন সেইড, আমিন সেট হি উড গো টু স্কুল, হি উড গো টু স্কুল, এভাবে লিখতে হবে। তো দেখেন এখানে আমিন সেট লিখবেন, এরপরে ইনভার্টেড কমা বদলে আপনি দ্যাট বসাবেন, এরপর আই যেহেতু ফার্স্ট পার্সন তাহলে এটা সাবজেক্টকে ফলো করবে, হি হবে, তারপরে শ্যাল আছে, এই শ্যালের পাস্ট ফর্ম এখানে আপনি উড বসাবেন, শ্যালের পাস্ট ফর্ম শুড হয় বাট উড বসাটা বেস্ট, হ্যাঁ, এরপরে গো টু স্কুল, ওকে সব ঠিক থাকবে। এটি হচ্ছে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের রূপান্তর, এটিও 2010 সালে প্রশ্ন এসেছিল। এবার দেখেন যে কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধর পরে একটু খেয়াল রাখবেন যে কোন বার, এভরিবডি, এখানে এভরিবডি একটা বিষয় আছে, তো এভরিবডি, যে এভরিবডি, এভরিবডি, হ্যাঁ, এভরিবডি, খেয়াল রাখবেন যে এভরিবডি এর পরে যে ভাবটা থাকবে সেটা অবশ্যই সিঙ্গুলার ফর্ম হবে, কি ফর্ম হবে, সিঙ্গুলার ফর্ম হবে। বিষয়টা একটু মাথায় রাখবেন যে এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, নো ওয়ান, নান, এভরিবডি, এনিবডি, সামবডি, এনিওয়ান, নো ওয়ান, নান, তাহলে এগুলোর পরে অবশ্যই ভাবে কি ফর্ম হয়, সিঙ্গুলার ফর্ম। আপনি যদি এটাকে মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু কোন বানানটি শুদ্ধ সেটি সলভ করতে পারবেন। এই প্রশ্নটি এসেছিল, তার মানে এভরিবডির নিয়মটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এভরিবডি, এভরিওয়ান, নবডি, নান, ঠিক আছে, সামবডি, সামওয়ান, এগুলোর পরে অবশ্যই ভাবে সিঙ্গুলার ফর্ম হয়। এটি হলে আপনি কিন্তু বাক্য শুদ্ধিকরণটি করতে পারবেন। এরপর দেখেন যে বুক, একাধিক, যদি আমাদের এখানে পরে যে প্রশ্নটি, আই ওয়াজ অ্যাডমিটেড,
অ্যাডমিটেড, আচ্ছা অ্যাডমিটেড, হ্যাঁ, অ্যাডমিটেড এটা ভালো করে বোঝেন যে কোথাও কোনো ভর্তি হওয়া বোঝালে অ্যাডমিটেড বা অ্যাডমিট টু ব্যবহৃত হয়, অ্যাডমিট টু ব্যবহৃত। অর্থাৎ এই প্রিপোজিশনটার জন্য কিন্তু আমাদের পরবর্তী প্রশ্নটা যে আই ওয়াজ অ্যাডমিটেড, প্রশ্ন ছিল এরকম, আই ওয়াজ অ্যাডমিটেড, অ্যাডমিটেড, হুম, ঢাকা কলেজ, ঢাকা কলেজ, হ্যাঁ, এই যে এরকম ছিল যে এখানে ব্লাঙ্কে কি বসবে। তো আই ওয়াজ অ্যাডমিটেড কোথাও ভর্তি হওয়া বোঝাতে টু বসে, আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা কলেজ। ওকে, আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা কলেজ। আচ্ছা এরপরে দেখো আই বেক মার্সি, আই বেক, মার্সি, আই বেক মার্সি দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সি, আই বেক মার্সি দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল, একটু দেখো আই বেক মার্সি দ্য প্রিন্সিপাল, এখন মার্সি এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, মার্সির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, খেয়াল রাখতে হবে। আই বেক মার্সি টু দ্য প্রিন্সিপাল, হ্যাঁ, এই যে দেখেন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দুটো প্রশ্ন এসেছিল যে অ্যাডমিটের পরে অবশ্যই টু বসাতে হবে আর মার্সির পরে অবশ্যই টু বসাতে হবে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুসারে। তো আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা কলেজ, আই বেক মার্সি টু দ্য প্রিন্সিপাল, তাহলে মার্সি এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে। আর এখানে অ্যাবলিশ শব্দের অর্থ কি? অ্যাবলিশ, এই প্রশ্ন আসছিল অ্যাবলিশ, তো দেখেন অ্যাবলিশ শব্দের অর্থ কি? অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে বাতিল করা বা কেটে ফেলা। তাহলে অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে বাতিল করা বা কেটে ফেলা বা রহিত করা বা রদ করা। এখানে ক্যান্সেল শব্দটির সাথে সমার্থক ছিল, যে ক্যান্সেল, ক্যান্সেল, তাই না? অ্যাবলিশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে ক্যান্সেল, এটা আসছিল। তাহলে অ্যাবলিশ শব্দের সমার্থক শব্দ কি? ক্যান্সেল, এই প্রশ্নটা আসছিল। তাহলে অ্যাবলিশ শব্দের সমার্থক শব্দ কি? উত্তর হচ্ছে ক্যান্সেল। ওকে, গেইন শব্দের সমার্থক শব্দ কি? GAIN, গেইন, হ্যাঁ, গেইন শব্দের এখন আরেকটা সমার্থক শব্দ তৈরি হচ্ছিল গেইন, GAIN, গেইন, গেইন শব্দের সমার্থক শব্দ কি? তাহলে গেইন শব্দের অর্থ হচ্ছে লাভ করা বা উপকার করা, লাভ করা বা উপকার করা। এখানে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ এর অর্থ হচ্ছে লাভ করা বা উপকার করা, ঠিক আছে, বা লাভ অর্জন উপকার, ঠিক আছে, এগুলো হচ্ছে লাভ করা উপকার করা, এই অর্থে অ্যাডভান্টেজ হবে। গেইন শব্দের অর্থ হচ্ছে লাভ করা বা উপকার করা। বাকি যে অপশনগুলো ছিল ট্রবল ছিল, ফুলফিল ছিল, প্রমোট ছিল, তো এখানে অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের সঠিক আনসার। নাল অ্যান্ড ভয়েড, নাল অ্যান্ড ভয়েড, এখানে নাল অ্যান্ড ভয়েড শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, নাল অ্যান্ড ভয়েড, তাহলে নাল অ্যান্ড ভয়েড, নাল অ্যান্ড ভয়েড শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, নাল অ্যান্ড ভয়েড শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, তো এখানে কোনো সঠিক উত্তর ছিল না। আচ্ছা ব্লু ব্লাড ফ্রেজটির অর্থ কি? দেখেন ব্লু ব্লাড, ব্লু ব্লাড শব্দের অর্থ হচ্ছে কি? আভিজাত্য, আভিজাত, এটা কি ছিল? এরিস্টোক্রেটিক বার্থ, এরিস্টোক্রেটিক বার্থ। ব্লু ব্লাড শব্দের অর্থ হচ্ছে আভিজাত্য, আর এটার সমার্থক শব্দ হচ্ছে এরিস্টোক্রেটিক, এরিস্টোক্রেটিক, হ্যাঁ, বার্থ, BIRTH, বার্থ। দেখেন ব্লু ব্লাড শব্দের সমার্থক শব্দ হচ্ছে এরিস্টোক্রেটিক বার্থ, খেয়াল রাখতে হবে। মানে ফ্রেজটি অর্থ, সমার্থক শব্দ বললে ভুল হবে, ফ্রেজটি অর্থ হচ্ছে এরিস্টোক্রেটিক বার্থ। দেখা যায় নাল অ্যান্ড ভয়েড এখান থেকে আসছিল ফ্রেজ, ফ্রেজ থেকে দুইটা প্রশ্ন, ঠিক আছে। ব্লু ব্লাড শব্দের অর্থ হচ্ছে এরিস্টোক্রেটিক বার্থ, আর এখানে নাল অ্যান্ড ভয়েড শব্দের অর্থ হচ্ছে বাতিল বা ক্যান্সেল বা অ্যাবলিশ, ঠিক আছে। সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসছিল গেইন শব্দের অর্থ কি? অ্যাডভান্টেজ, হ্যাঁ, গেইন শব্দ হচ্ছে লাভ বা উপকার, সো এটার সমার্থক শব্দ হচ্ছে অ্যাডভান্টেজ, ঠিক আছে। এরপর অ্যাবলিশ শব্দের সমার্থক শব্দ ছিল ক্যান্সেল। সমার্থক শব্দ থেকে দুইটা প্রশ্ন, এরপরে ফ্রেজ থেকে দুইটা প্রশ্ন আসছিল, এরপরে আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দুইটা প্রশ্ন আসছিল, এইভাবে আমাদের ভয়েস চেঞ্জ থেকে দুটো প্রশ্ন আসছিল। আবার প্রশ্ন আসছিল কি বলুন তো, আমাদের যে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ থেকে মানে ন্যারেশন থেকে আমাদের দুটো প্রশ্ন আসছিল। এভাবে কিন্তু প্রশ্নগুলো আসছে 2010 সালে। সম্মানিত ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমরা 2010 সালে আসা প্রশ্নগুলোকে সলিউশন করে ফেললাম। এভাবে পর্যায়ক্রমে আমরা 2010 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যতগুলো প্রশ্ন ইংরেজি থেকে আসছে সকল প্রশ্ন সলিউশন করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত অবশ্যই পেজটি ফলো দিবেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, আপনাদের জন্য তৈরি করছি আমরা ৫৪৮ পেজের একটি পিডিএফ। যে পিডিএফে আপনি পাবেন প্রথম থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায় থেকে যতগুলো প্রশ্ন এসেছিল সকল প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা সম্বলিত পিডিএফ। তো এই পিডিএফটি মাত্র ৳১০০ পেতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01788634483 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ করবেন বা কল করবেন, অথবা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনি মাত্র ৳১০০ বিনিময়ে কিন্তু পিডিএফটি পেয়ে যাবেন। অথবা আপনারা যারা শিক্ষক নিবন্ধন ছাড়াও অন্য সকল চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো আপনাদের উদ্দেশ্যে আমাদের কাছে রয়েছে জব পাসওয়ার্ডের বিশাল কালেকশন। এখানে আপনি পাবেন 2025-26 সালে 2025-2026 সালে সাম্প্রতিক যতগুলো জব পরীক্ষা বিসিএস সহকারে অনুষ্ঠিত হয়েছিল সকল জব পরীক্ষার 131 সেটের একটি পূর্ণাঙ্গ পিডিএফ। তো এই পিডিএফ এর পেজ হচ্ছে 751। তো পিডিএফটি নিতে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে মেসেজ করবেন। ইনশাল্লাহ আপনি ৳১২০ বিনিময়ে এই মেগা যে পিডিএফটি এটি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।